বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আজকের এই লাইভ ক্লাসটিতে যারা যারা অংশগ্রহণ করতেছো, দূরে কাছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটি শুরুর পূর্বে প্রথমে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার জনাব আলাউদ্দিন স্যারের নিকট, যিনি আমাদেরকে এই অনলাইন লাইভ ক্লাসের আয়োজন করে দিয়েছেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা ঘরে বসে তোমাদের শিক্ষা কার্যক্রমটি চালিয়ে যেতে পারতেছো। এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ক্লাসের সঙ্গে জড়িত সকল শিক্ষক মহোদয়কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অতি সত্বর লাইভ ক্লাসটিতে জয়েন করার জন্য অনুরোধ করতেছি। আজকের অনলাইন লাইভ ক্লাসের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব সমীকরণ এবং একটি বোর্ড প্রশ্ন সমাধান করব আমরা। তো তোমরা অতি সত্বর আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করো এবং আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে তোমরা জানাও তোমাদের কি কি সমস্যা আছে এবং যা বোঝাবো সেগুলো তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আজকে ক্লাস পরিচালনায় থাকবো আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন মামুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের ক্লাস টিচার হিসেবে আমি থাকবো এই শাখায়। তো যারা আমার ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট তাদের সবাইকে অনুরোধ করব ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে বোঝার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখে নিই হিসাব সমীকরণ কাকে বলে। আজকে আমরা হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করব। তাই প্রথমে জানা দরকার তোমাদের যে হিসাব সমীকরণটা কি বা হিসাব সমীকরণ কাকে বলে। তো তোমরা স্ক্রিনে সুন্দর করে দেখে নাও, যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদান সমূহ তথা সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এর মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়। খুবই সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে, যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদান সমূহ তথা সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। লাইভটিতে 16 জন অংশগ্রহণ করেছো। ফাতেমা আক্তার মুক্তা লিখেছেন, স্যার বুক লিস্টের কমার্সের সকল বই কি কলেজ গেট এ লাইব্রেরিতে অ্যাভেলেবেল আছে কিনা? হ্যাঁ, ফাতেমা আক্তার মুক্তা, অবশ্যই কলেজ গেট লাইব্রেরিগুলোতে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। সাদিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম, মায়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম, সরিয়া ইসলামকে ওয়ালাইকুম আসসালাম, অরুণ কর্মকার ওয়ালাইকুম আসসালাম, তোহা খান ওয়ালাইকুম আসসালাম, নুসরাত মুস্তারিন, লাকি আক্তার, কাশফিয়া ইসলাম মিম, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করেছো এবং আশা করি সবকিছু সুন্দরভাবে দেখতে পারতেছো, স্ক্রিন এবং সাউন্ড। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ বলতে পারি এজন্য, কারণ আজকে আমরা হিসাব সমীকরণের বেসিক আলোচনাটা সম্পাদন করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব হিসাব সমীকরণের কোন উপাদান কিভাবে প্রভাবিত হয়। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিতে সুন্দরভাবে সংযুক্ত থাকবে এবং ক্লাসটি শেষ হওয়ার পরেও তোমরা বারবার ক্লাসটি পর্যবেক্ষণ করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তাহলেই দেখা যাবে যে হিসাব সমীকরণ এই সম্পর্কিত তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি হিসাব সমীকরণ কাকে বলে সেটি আবারও একটু দেখে নেই। যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদান সমূহ তথা সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি কি কি? প্রিয় শিক্ষার্থীরা বলতে পারবে হিসাব সমীকরণ এর মূল উপাদান কয়টি ও কি কি? একটু আগে আমি সংজ্ঞার মধ্যেই বলে দিয়েছিলাম, একটু আবার সংজ্ঞাটি তোমরা দেখে নাও। এই সংজ্ঞার মধ্যেই আছে যে হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি কি কি, বলতে পারবে? আশা করি তোমরা বলতে পারবে। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। কি কি? সম্পদ, দ্যাট মিনস অ্যাসেটস, তারপর ছিল দায় বা লায়াবিলিটিস, এবং মালিকানা সত্ত্ব যেটি হচ্ছে ওনার্স ইকুইটি। তো খুব ভালো করে খেয়াল রাখবে, এই তিনটা উপাদান নিয়ে হচ্ছে হিসাব সমীকরণ: সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, অ্যাসেটস, লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি। আচ্ছা, ফাতেমা আক্তার মুক্তা অ্যান্সার দিয়েছিল তিনটি। ধন্যবাদ ফাতেমা আক্তার মুক্তাকে। তুষিকে স্বাগতম, মীরা রেজা, নুরি জান্নাত। আচ্ছা, ওকে, আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। আমরা তাহলে প্রথম থেকে যে বিষয়টি দেখলাম, আমি আবারও বলতেছি, হিসাব সমীকরণ কাকে বলে, হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি কি কি।
যারা দেরিতে জয়েন করেছো তাদের জন্য আমি সংজ্ঞাটি আবার দেখাচ্ছি। হিসাব সমীকরণ কাকে বলে? যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদান সমূহ তথা সম্পদ, দায়, মালিকানা সত্ত্বর মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। পরবর্তী পেজে ছিল হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি কি কি, যেটির অ্যান্সার হচ্ছে 3টি, এবং তার মধ্যে একটি হচ্ছে সম্পদ, অপরটি হচ্ছে দায়, এবং থার্ড যে উপাদান সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, তার পরবর্তী পেজে চলে যাচ্ছি আমরা। পরবর্তী পেজ হচ্ছে হিসাব সমীকরণটি হলো কি? হিসাব সমীকরণটি হলো A = L + OE, অর্থাৎ একটু আগে যে 3টা উপাদান আমরা দেখেছিলাম সেই 3টা উপাদানের সংমিশ্রণই হচ্ছে হিসাব সমীকরণ, যেখানে সম্পদ সমান কি প্রিয় শিক্ষার্থী? দায় প্লাস মালিকানা সত্ত্ব। A মানে হচ্ছে অ্যাসেট, সম্পদ। একটা প্রতিষ্ঠানের সম্পদ যত টাকা হবে তার দায় এবং মালিকানা সত্ত্ব ঠিক তত টাকাই হবে। যেমন আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি, আজকে সাপোজ তুমি একটা ব্যবসা শুরু করবে, সেই ব্যবসাটা শুরু করতে তুমি সম্পদ নিয়েছো টোটাল 1 লক্ষ টাকা। যেমন তোমার কাছে ক্যাশ টাকা ছিল 70,000, তোমার 20,000 টাকার ফার্নিচার ছিল, তাহলে 70 আর 20 90,000, আর 10,000 টাকার তুমি কিছু সরঞ্জাম মানে মেশিন পত্র এগুলো কিনেছো। টোটাল সম্পদ হচ্ছে তোমার 1 লাখ। তো তোমার দায় আর মালিকানা সত্ত্ব 1 লাখ কিভাবে হয়? যেমন এই 1 লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে মালিক নিজে দিয়েছে 60,000 টাকা, মালিকের নিজের টাকা হচ্ছে 60,000, আর বাকি 40,000 টাকা সে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তাহলে খেয়াল করো, 60,000 নিজের টাকা আর 40,000 ব্যাংক থেকে ঋণ, দুইটা মিলেও কত হচ্ছে? 1 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি একটা প্রতিষ্ঠানের সম্পদ যত টাকা থাকবে তার দায় এবং মালিকানা সত্ত্ব ঠিক তত টাকাই হবে। তো আমরা এই উপাদানগুলোর মিনিংটা একটু দেখে নিই। আমরা জানি এখানে A সমান কি ছিল? A সমান হচ্ছে অ্যাসেটস বা সম্পদ, L হচ্ছে লায়াবিলিটিস বা দায়, এবং OE হচ্ছে কি? ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে স্পেলিংটা দেখে নাও। অ্যাসেটস ASSETS অ্যাসেটস, লায়াবিলিটিস হচ্ছে LIABILITIES, এবং OE হচ্ছে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। স্পেলিং গুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। যদি কখনো তোমাদেরকে এমসিকিউ প্রশ্নেও আসে যে নিচের কোনটি হিসাব সমীকরণ, সেখানে কিন্তু এই A = L + OE এটি বিভিন্ন ভাবে থাকতে পারে, যে A + L = OE এরকমও হতে পারে, কিংবা A = L - OE থাকতে পারে। দ্যাট মিন্স সঠিক উত্তরটি বাছাই করার জন্য অবশ্যই মনে রাখতে হবে যে হিসাব সমীকরণ হচ্ছে A = L + OE। ধন্যবাদ। তার পরবর্তীতে হচ্ছে আমরা চলে যাচ্ছি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। অর্থাৎ কেউ যদি জিজ্ঞেস করে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি, বর্ধিত রূপ হচ্ছে বড় রূপ, তাই না? বড় রূপ অর্থাৎ সমীকরণ একটু আগে আমরা দেখে আসলাম যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ নরমাল রূপ ছিল A = L + OE। এখন বর্ধিত রূপটি দেখবো, সেটি হচ্ছে দেখো A = L + OE এর জায়গায় দেখো OE-টা ভেঙে কি হয়ে গেছে? C + R - E - D, অর্থাৎ মালিকানা সত্ত্ব যে 4টা উপাদান নিয়ে গঠিত তার মধ্যে একটি হচ্ছে মূলধন, আরেকটি হচ্ছে আয় মানে রেভিনিউ, তারপরে মাইনাস হয়ে যাচ্ছে E মানে এক্সপেন্স, D তে হচ্ছে ড্রয়িং। তাহলে আমরা যদি জিজ্ঞেস করা হয় হিসাব সমীকরণ কোনটি, তাহলে সেটি হবে A = L + OE। কিন্তু যদি বলা হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি, তাহলে একটু ভালো করে স্ক্রিনে দেখে নাও। বর্ধিত রূপটি হচ্ছে A = L + C + R - E - D। তো আবার আমরা দেখে নিই এখানে A মানে কি ছিল? A মানে ছিল অ্যাসেটস বা সম্পদ, C মানে ছিল কি? ক্যাপিটাল, L মানে ছিল লায়াবিলিটিস বা দায়, C মানে ছিল ক্যাপিটাল মূলধন, R এ ছিল রেভিনিউ বা আয়, E তে ছিল এক্সপেন্স বা ব্যয়, এবং D তে ছিল ড্রয়িং বা উত্তোলন। তোমরা আবার প্রথম থেকে একটু দেখে নাও। অ্যাসেটস, লায়াবিলিটিস, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং, এবং পাশে বাংলায় লেখা আছে সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয় বা খরচ এবং উত্তোলন। পরবর্তী পেজটিতে চলে যাচ্ছি। এখন আমরা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব সম্পর্কে জানবো। অর্থাৎ আমাদের যে হিসাব সমীকরণ ছিল A = L + E, সেখানে লেনদেনগুলো কিভাবে প্রভাব ফেলে সে সম্পর্কে বিস্তারিত জানার আগে একটু বুঝে নেই যে প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। প্রতিটি লেনদেন আমরা জানি 9-10 পড়ে আসছে লেনদেন কোনগুলো, যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যেখানে দুটি পক্ষ বা সত্তা থাকে, এবং যেটা ব্যবসাতে কি হয় একটি পক্ষ গ্রহণ করে আরেকটি পক্ষ প্রদান করে, তাকে কি বলা হচ্ছে? লেনদেন বলা হচ্ছে। তার মানে
প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে এবং এমনভাবে প্রভাবিত করে যার ফলে হিসাব সমীকরণে কোনো অসমতা সৃষ্টি হয় না। অর্থাৎ আমরা যে সমীকরণটা শিখলাম a = l + e, এটির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এক পাশ বাড়লে অপর সাইডও বাড়বে, এক পাশ কমলে অপর সাইডও কমে যাবে। আর যদি একই সাইডে একটা এন্ট্রি বেড়ে যায়, মানে একটা সম্পদ বেড়ে যায়, অপর সম্পদ হ্রাস পাবে, এবং যার মাধ্যমে সমীকরণে অ্যাকচুয়ালি কোনো পরিবর্তনই হবে না। সমীকরণ দুই পাশ সমান থাকবে সবসময়। এই জন্য বলছি কি অসমতা সৃষ্টি হবে না। তোমরা আবার একটু সংজ্ঞাটা দেখে নাও। হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব: প্রতিটি লেনদেনেই হিসাব সমীকরণকে প্রভাবিত করে এবং এমনভাবেই প্রভাবিত করে যার ফলে হিসাব সমীকরণে কোনো অসমতা সৃষ্টি হবে না। আশা করি তোমরা এই 3-4টি পেজ আমি যা যা দেখালাম সবগুলো ভালো মতো দেখেছো। যেখানে আমরা প্রথমে দেখলাম হিসাব সমীকরণ কাকে বলে, তারপর দেখলাম হিসাব সমীকরণ কোনটি, যেমন a = l + oe, তারপর দেখলাম হিসাব সমীকরণের বর্ধিত রূপ, আর এখন দেখতেছি কি হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। তো তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি লেনদেনের ফলে হিসাব সমীকরণে যে পরিবর্তন ঘটে তা নিম্নের 5 প্রকার হতে পারে। খুব ভালো করে মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থীরা। এখন যে লেনদেনের ফলে হিসাব সমীকরণে যে পরিবর্তন ঘটে তা নিম্নের 5 প্রকার হতে পারে। কি কি প্রকার সেগুলো একটু দেখে নাও। 1 নম্বরে হচ্ছে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সম্পদ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের কি বৃদ্ধি পাবে? দায় অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। 2 নম্বর এটা হচ্ছে সম্পদ হ্রাস পেলে দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে 1 নম্বর পয়েন্টে ছিল দায় বা মালিকানা বৃদ্ধি পাবে, এবং 2 নম্বর সমীকরণে ছিল সম্পদ হ্রাস পেলে দায় বা মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে। অর্থাৎ প্রতিষ্ঠানে একটা সম্পদ বাড়তেছে, সেক্ষেত্রে অন্য একটা সম্পদ কি পাবে? হ্রাস পাবে। আমি একটু পরে উদাহরণের মাধ্যমে সবগুলো দেখাই দিব যে কিভাবে একটা সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পায়। তো সে পর্যন্ত তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। 4 নম্বর যেই প্রকারটি থাকতে পারে যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে দায় হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হ্রাস পাবে প্রিয় শিক্ষার্থী? দায় হ্রাস পাবে। এবং 5 নম্বর যে উপাদানটি সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে দায় বৃদ্ধি পাবে। একটা প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় অবশ্যই সেটা কি বৃদ্ধি পাবে? দায় বৃদ্ধি পাবে। তাহলে এই 5টা প্রকার, অর্থাৎ লেনদেনের ফলে হিসাব সমীকরণে যে পরিবর্তন ঘটতে পারে সেটির 5টি প্রকার আমরা একটু দেখে নিলাম। এখন চলে আসো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেই। বিষয়টি নিম্ন উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া হলো। যেমন প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টা ছিল ক নাম্বার, সম্পদ বৃদ্ধি পেলে দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি পেলে কি হবে প্রিয় শিক্ষার্থী? দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এটির কি উদাহরণ হতে পারে? উদাহরণটি দেখে নাও। যেমন মালিক নগদ 70,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। একজন মালিক, যে ব্যবসার মালিক, সে নগদ 70,000 টাকা নিয়ে যখন ব্যবসা আরম্ভ করবে তখন ব্যবসায় অবশ্যই একটা সম্পদ বৃদ্ধি পাবে, নগদ টাকা। আর এটা যেহেতু মালিক দিয়েছে তার মানে মালিকের অধিকারটাও এখানে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সেজন্য বলা হয়েছে যে মালিক নগদ 70,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে একদিকে সম্পদ বৃদ্ধি পায়, অপরদিকে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। দেখো আমি ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। একটি ছক করা হয়েছে ইকুয়েশনের, একদিকে আছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, নগদ 70,000 টাকা সম্পদ সাইডে বৃদ্ধি পাইছে, আর মালিকানা সত্ত্বেও দেখো 70,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতেই পারতেছি এই ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠানের একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে। নিচে দেখো লিখে দিচ্ছি, সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি পেয়েছে? মূলধন বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা প্রথম যে উদাহরণটি সেটি খুব ভালো করে বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নিসা আফরিন যারা, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ইসলাম, কোনটা রেখে কোনটা করব বুঝতেছি না। আচ্ছা, মেবি অনেকগুলো ক্লাস চলতেছে স্যার, একসাথে 2টা ক্লাস হচ্ছে। আচ্ছা, মেবি ওটা ইসলাম শিক্ষা ক্লাস। ইসলাম শিক্ষা ক্লাসটা, আইসিটি ক্লাসটা মেবি তোমাদের শেষ হয়ে গিয়েছে নাকি? আর ইসলাম শিক্ষা তো মেবি আর্টস এর। আচ্ছা, আইসিটি এখনো চলমান। আচ্ছা আচ্ছা, ওকে, আইসিটিটা তাহলে শেষ পর্যায়ে মেবি। উনি তো অনেক আগে শুরু করার কথা। আইসিটি ক্লাসটা কয়টার সময় ছিল আজকে? 11টায় ছিল। সো 11টা থেকে তো সেটা শেষ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। আর আমার তো ক্লাস ছিল 12টায়, সো 12টা থেকে শুরু হওয়ার কথা।
আমি 12টায় শুরু করেছি যদিও। যাই হোক, যাদের সমস্যা হচ্ছে তারা পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারবে, কারণ আমি লাইভটা তো পরবর্তীতে রেকর্ডেড করে রেখে দিব। তোমরা পরবর্তীতে যারা এখন জয়েন করতে পারতেছো না, তার পরবর্তীতে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে নেবে। কারণ আজকের এই ক্লাসটি হিসাব বিজ্ঞানের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেখানে হিসাব সমীকরণটি খুব ভালো করে তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখানো হচ্ছে। তাই যারা এখন জয়েন করতে পারতেছো না, তারা পরবর্তীতে অবশ্যই ক্লাসটি দেখবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো এবং ক্লাসে কোনো তোমাদের প্রশ্ন আছে কিনা সেটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, চলে যাচ্ছি আমি পরবর্তী হচ্ছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবের উদাহরণ। যেমন একটি সম্পদ বৃদ্ধি পেলে দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আচ্ছা, একটু আগে আমরা দেখে আসছি যে সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এখন দেখবো সম্পদ বৃদ্ধি পেলে কিভাবে দায় বৃদ্ধি পায়। তো খেয়াল করো, সম্পদ বৃদ্ধি পেলে কিভাবে দায় বৃদ্ধি পায় সেটা দেখার জন্য প্রথমে ধারে 30,000 টাকা আসবাবপত্র ক্রয়, এই নামে আমি একটা এন্ট্রি দিলাম যে ধারে 30,000 টাকা আসবাবপত্র ক্রয়। আমাদের সঙ্গে নূর মোহাম্মদ জাহেদুর স্যার জয়েন করেছেন। নূর মোহাম্মদ জাহেদুর স্যারকে অনেক ধন্যবাদ স্যার, স্বাগতম আমাদের ক্লাসে। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লাসটি কেমন হচ্ছে। আচ্ছা, ধারে 30,000 টাকা আসবাবপত্র ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ধারে 30,000 টাকা আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে কি হচ্ছে, একদিকে একটা সম্পদ আসতেছে আসবাবপত্র, আর যেহেতু তুমি এটি ধারে কিনেছো তার মানে টাকাটা পরে শোধ করতে হবে, তো তোমার দায় বৃদ্ধি পাচ্ছে পাওনাদার। তো এই জন্য আমরা ছকটা দেখাচ্ছি যে 30,000 টাকা আসবাবপত্র দেখো সম্পদ পাশে বৃদ্ধি পেয়েছে, আর একটা দায় বৃদ্ধি পাচ্ছে মালিকানা সত্ত্ব পাশে, দায় পাশে 30,000 টাকা। তার মানে দুই পাশে আমাদের 30,000 বৃদ্ধি পেল। তো নিচে আমি কারণটি লিখে দিচ্ছি যে এখানে সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে এবং দায় কি বৃদ্ধি পেয়েছে, পাওনাদার বৃদ্ধি পেয়েছে। তার পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি। পরবর্তী উদাহরণটি ছিল 2-এর ক রুলস, যে সম্পদ হ্রাস পেলে দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অর্থাৎ একটা সম্পদ হ্রাস পেলে কিভাবে মালিকানা সত্ত্ব হ্রাস পায় তার উদাহরণ হচ্ছে এরকম, যে মালিক কর্তৃক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে 5,000 টাকা উত্তোলন। অর্থাৎ মালিক ব্যবসাতে টাকা মূলধন হিসেবে দিলে যেমন মালিকানা সত্ত্ব বেড়ে যায়, তেমনি আবার যদি টাকা নিয়ে নেয় তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়। নাজমুল ইসলাম রাকিব, সবগুলি ক্লাসই রেকর্ডেড, আপনাদের অনলাইন ক্লাসের কারণে স্টুডেন্টরা অনেক উপকৃত হচ্ছে। ধন্যবাদ নাজমুল ইসলাম রাকিব আপনার এই সুন্দর মন্তব্যের জন্য। আচ্ছা, তো আমরা এই উদাহরণটি বোঝানোর চেষ্টা করি যে মালিক কর্তৃক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে 5,000 টাকা উত্তোলন, এর মাধ্যমে কি হচ্ছে, ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে। খেয়াল করো, আমি ছকের মধ্যে দেখাচ্ছি যে এই যে সম্পদ পাশ থেকে মাইনাস হয়ে গেছে 5,000, আর খেয়াল করো মালিকানা সত্ত্বের যে এই যে মূলধন সেটা হচ্ছে যখন মালিক টাকা দিবে তখন বাড়বে, আর এই যে শেষে দেখো উত্তোলন, এটি কিন্তু মাইনাস, তার মানে মালিক যখন নিয়ে যাবে তখন এটি মাইনাস হয়ে যাবে। তাই দেখো মালিকানা সত্ত্ব থেকে 5,000 মাইনাস হয়ে গেছে। তো আমরা বলতে পারি যে দুই পাশেই 5,000 সমান ভাবে টাকা কমে গিয়েছে। তো নিচে লিখে দিলাম যে সম্পদ নগদ হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্ব মূলধন হ্রাস পেয়েছে। তো এই পর্যন্ত আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তার পরবর্তী রুলসে চলে যাচ্ছি। পরবর্তী রুলসটা ছিল এরকম যে সম্পদ হ্রাস পেলে দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। একটা সম্পদ হ্রাস পেলে দায় অথবা মালিকানা সত্ত্ব কি পায়, হ্রাস পায়। তো এটি বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখি যে পাওনাদারকে পরিশোধ করা হলো 12,000। খেয়াল করো, তোমার কাছে যে টাকা পায় তাকে তুমি 12,000 টাকা শোধ করে দিলা, তার মানে কি হলো, তোমার দায় কিন্তু কমে গেল। যে তোমার কাছে টাকা পেত তাকে তুমি টাকা দিয়ে দিছো, তোমার দায় হ্রাস। আর টাকা দেওয়ার কারণে কি তোমার কাছ থেকে টাকা চলে গেছে, তার মানে তোমার সম্পদ হ্রাস পাচ্ছে। সো আমরা সেটাই বলতেছি যে একটি সম্পদ হ্রাস পাচ্ছে এবং দায়ও হ্রাস পাচ্ছে। এটি আমরা এখন ছকের মাধ্যমে দেখি। সম্পদ পাশ থেকে দেখো নগদ 12,000 টাকা চলে গেল, আর তোমার দায় যত টাকা ছিল সেখান থেকেও 12,000 টাকা কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে সম্পদ নগদ হ্রাস পেয়েছে এবং দায় পাওনাদার হ্রাস পেয়েছে। ইসরাত জাহান ইলমা, ওয়ালাইকুম আসসালাম।